হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের যে ডিস্ট্রিক্টগুলো রয়েছিল, তো সেই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে আজকে আমরা 6 নম্বর ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট। তোমরা বই খুলে দেখে নিতে পারো। সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট অর্থাৎ 6 নম্বর। এর আগে আমি 5 নম্বর অবধি কমপ্লিট করে দিয়েছি। যারা ভিডিওগুলো দেখোনি প্লিজ ভিডিওগুলো দেখে নিও, অবশ্যই তোমাদের উপকারে লাগবে। প্রতিটা প্রশ্ন কিন্তু আমি ডিটেল বলে দিয়েছি। তো আজকে আমরা পেজ নাম্বার টেস্ট পেপারে তোমরা খুলবে 179 পেজের যে সেটটা রয়েছে। তো এই সেট সম্পর্কে 1 নম্বরের এবং 2 নম্বরের প্রত্যেকটা প্রশ্ন আমি ডিটেল বলে দিব, অঙ্কগুলো করে দিব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটি শেষে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে যাও। তো শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন বলেছে একটি বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা 2p এবং প্রতি বছর ছাত্রছাত্রীর হ্রাসের হার 8% হলে 2p বছর পরে ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে। দেখো, বর্তমান ছাত্রছাত্রী সংখ্যা 2p বলে দিয়েছে, মানে এটাকে আমি কি ধরতে পারি, চক্রবৃদ্ধি সুদের হিসেবে কিন্তু আমরা এগুলোকে ক্যালকুলেশন করব। ওকে, দেখো 2p বলে যে ছাত্রছাত্রীর সংখ্যা, মানে সেটা অ্যাকচুয়াল আসলের মধ্যেই পড়ছে, ঠিক আছে না? ওইভাবে আমাদের কম্পেয়ার করতে হবে। তাহলে 2p ইন্টু 1, এবারে প্লাস হবে না মাইনাস হবে, কি কার উপর নির্ভর করছে, হ্রাস হচ্ছে না বৃদ্ধি হচ্ছে। হ্রাস হলে আমরা কি করব, মাইনাস করব। 2p ইন্টু 1 মাইনাস আর বাই আর, মানে আরই রয়েছে, আর বাই 100 হোল টু দা পাওয়ার এন মানে এখানে 2p বছর। তাহলে এটা হবে অ্যাকচুয়াল আমাদের উত্তর, 2p ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দা পাওয়ার 2p, কারণ 2p বছর পরই এখানে বলে দিয়েছে। তো অ্যান্সার হবে এখানে অপশন 2p ইন্টু 1 মাইনাস আর বাই 100। অপশন বিটা তোমরা দাগাবে, এন এর বদলে এখানে p করে দিবে, ঠিক আছে? যদি এখানে 2n দেওয়া থাকে তাহলে এখানে 2n করতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, 2p ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দা পাওয়ার 2p, ঠিক আছে? নেক্সট প্রশ্নে যাব আমরা। দেখো, বলেছে দুয়ের দাগের প্রশ্ন, বলছে 2x² মাইনাস 12x প্লাস কে ইকুয়ালস টু 10 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল 5 হলে কে এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমাকে দ্বিঘাত সমীকরণটা যেটা দেওয়া রয়েছে সেটা কত, 2x² মাইনাস 12x প্লাস কে ইকুয়ালস টু 10। এটাকে আমি আগে সাজিয়ে নিব। 2x² মাইনাস 12x প্লাস কে মাইনাস 10 ইকুয়ালস টু 0। কারণ আমরা দ্বিঘাত সমীকরণ যে স্ট্যান্ডার্ড ফর্মুলাটা জানি, কি সূত্র, সমীকরণটা কি বলে, ax² প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0। তার জন্য আমি কি করলাম, এই সিটাকে এইদিকে রেখে দিলাম, মানে 10টাকে নিয়ে চলে এলাম এদিকে, আমাকে সমান চিহ্নের পরে 0 বসাবো। বলছে বীজদ্বয়ের গুণফল 5 হলে কি এর মান কত। আচ্ছা, বীজদ্বয় যদি আমরা একটাকে আলফা ধরি একটাকে বিটা ধরি, তাহলে আলফা ইন্টু বিটা তোমরা কি জানো, সমান সি বাই এ। তাহলে সি মানে এখানে কত, সি মানে এখানে হচ্ছে গিয়ে, দেখো কে মাইনাস 10, কারণ সি এর জায়গায় আমি কি লিখতে পারি, কে মাইনাস 10, কে মাইনাস 10 বাই এর জায়গায় লিখবো আমি 2, ঠিক? এবারে এইদিকে বা দিয়ে আমি কি লিখবো, গুণফল বলেছে, তাই এ ইন্টু আলফা ইন্টু বিটা কি হবে আমাদের 5, কারণ গুণফল আমাদের 5 বলে দিয়েছে। ওকে, তার মানে দেখো কে মাইনাস 10 ইকুয়ালস টু, কোনাকুনি গুণ করলে হবে 5 2 10, ঠিক? তাহলে কে সমান হবে 10 প্লাস 10, কে এর মান হচ্ছে আমাদের 20। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্নে যাব আমরা। দেখো, তোমাদের যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে কি, তোমরা প্রত্যেকটা উত্তর মুখস্থ করার চেষ্টা করো না।
প্রতিটা প্রশ্নের এইভাবে তোমরা করে যাওয়ার চেষ্টা করো, তাতে কিন্তু নতুন প্রশ্নের কোনো নতুন প্রশ্ন দিলে সংখ্যা কিছু চেঞ্জ করলে তোমরা অনায়াসে করতে পারবে। দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, দেখো 3 বলছে পি কিউ এবং পিএস দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলে জ্যা দুটির মধ্যেকার দূরত্ব কত? প্রথমে তোমাকে বলে দিয়েছে যে একটা বৃত্ত অঙ্কন করতে, একটা বৃত্ত রয়েছে, এবারে বৃত্তের কেন্দ্র পি কিউ পিএস। আচ্ছা পি কিউ পিএস দুটি সমান্তরাল জ্যা কি করে হবে? একটা দুটোর নাম যদি সেম হয়ে যায় পি, তাহলে পি থেকে শুরু করবো, পি থেকেই স্টার্ট করব, তো এটা তো সম্ভব নয়। আমি কিছু একটা নিয়ে নিলাম, ধরো পি কিউ আর টিএস নিয়ে নিলাম, ঠিক আছে, সমান্তরাল বলেছে, তাই এটা তো সম্ভব না। একটা বিন্দুতে দুটো সরল রেখা সমান্তরাল হতে মানে তার উপরে উপরে চলবে, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কিছু থাকবে না। ওকে, পি কিউ পিএস হতে পারে সমান্তরাল, মানে তার উপরে উপরে থাকবে। ওকে, তাহলে পি কিউ আর একটা ধরো আমি নিলাম পিএস এর উপরে, তার মানে ওদের মধ্যে ডিস্টেন্স কোথায় থাকবে না। সমান্তরাল যা প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার বলে দিয়েছে, বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলো যা দুটির মধ্যেকার দূরত্ব। তাহলে আমি একটা উপরে নিব, একটা নিচে নিব। দেখো একই মাপের নিব আমি, এদিকে একটা এদিকে একটা। ওকে, শুধু নামটা আমি চেঞ্জ করে দিয়েছি। কি চেঞ্জ করেছি? একটাকে দিয়েছি আমি পি কিউ যেরকম আছে থাকুক, আর একটা হচ্ছে টিএস আমি দিয়েছি, ঠিক আছে না? এবারে কি বলেছে এখানে, দেখো আমি কেন দুদিকে রাখলাম এটাকে, একদিকে কেন রাখলাম না? কারণ একদিকে রাখলে ওর উপরেই থাকবে, কারণ যেদিকে থাকবে সেই দিকে কিন্তু আমি সমান্তরাল জ্যা করার জন্য কিন্তু ওর উপরেই নিয়ে যেতে হবে, তাই না? তো তার জন্য বলবো আমি তাদের মধ্যে দূরত্ব কিন্তু আর থাকবে না, তাই অপোজিট সাইডে আমি রাখলাম। ওকে, এবারে কত বলে দিয়েছে আমাদের? 8 সেন্টিমিটার। বৃত্তের ব্যাস বলে দিয়েছে দেখো 10 সেন্টিমিটার। তার মানে আমি এখান থেকে যদি আমি আগে দূরত্বটাকে আমি টেনে নিই। ওকে, যে কোনো একটা করলেই হবে। দূরত্ব দুদিকে তো কেন্দ্রবিন্দু থেকে দূরত্ব একটা, এটাকে যদি আমি ও নাম দিই না, কেন্দ্র থেকে কিন্তু দুজনের দূরত্ব সমান। আচ্ছা, এবারে দেখো এই যে বিন্দুটা আমি পেয়েছি এখানে, এটাকে নাম দিব আমি এম। ওকে, এম ও কিউ, এই যে ত্রিভুজটা বেরিয়েছে ও কিউ কত? 10 সেন্টিমিটার, কারণ আমাকে ব্যাস বলে দিয়েছে, মানে এটা 5 সেন্টিমিটার হবে অবশ্যই। এটা কি ব্যাসার্ধ? 5 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, এবারে এই পি কিউটা যদি 10 সেন্টিমিটার হয়, 8 সেন্টিমিটার হয়, তাহলে এম কিউ কত হবে? নিশ্চয়ই 4 সেন্টিমিটার। কেন 4 সেন্টিমিটার হবে? কারণ তোমরা একটা উপপাদ্য পড়েছিলে, মনে করো যে কোনো একটা বৃত্তের যে কেন্দ্রবিন্দু থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে কি করে? সমদ্বিখণ্ডিত করে, ঠিক না? জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এবারে এদের মধ্যে দূরত্ব আমি বের করেছি, মানে অবশ্যই আমি এই দুটোর মধ্যে কিন্তু লম্ব দূরত্ব বের করব। তাহলে এইটা যদি আমার 90 ডিগ্রি হয়, তাহলে লম্ব অঙ্কন করেছি মানে জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, তার মানে এদিকেটা 4 সেন্টিমিটার হবে। আশা করি বোঝাতে পেরেছি। এবার এই ত্রিভুজের কিউ ও কিউটা হচ্ছে অতিভুজ, ও এমটা হচ্ছে লম্ব, তার মানে আমি ও এম সমান কি লিখতে পারি? √ওভার ও কিউ স্কোয়ার, শ্রীধর আচার্যের সূত্র, মাইনাস এম কিউ স্কোয়ার, ঠিক আছে না? তাহলে ও কিউ স্কোয়ার মাইনাস এম কিউ স্কোয়ার যদি আমি করি, এবারে মানগুলো জাস্ট আমি কি করবো? বসিয়ে দিব এখানে, সমান √ওভার 25, 5 স্কোয়ার মানে কত? 25, মাইনাস 4 স্কোয়ার মানে 16, √ওভার 9 সমান 3। তার মানে ও এম এইটা হচ্ছে 3 সেন্টিমিটার। একই রকম ভাবে নিচেও আসবে কিন্তু 3 সেন্টিমিটার, তার মানে এই পুরো দূরত্ব কত হবে? 6 সেন্টিমিটার। তো অপশন সি হবে এখানে সঠিক উত্তর, অপশন সি। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তো একটু টাইম লাগবে, প্রতিটা অঙ্ক যদি ভালো করে তোমরা এইভাবে বুঝতে চাও তাহলে তো টাইম তো লাগবেই, তাই না? তো একটু ধৈর্য ধরে বসতে হবে। তোমরা যদি আজকে টাইমটা দাও তাহলে কিন্তু পরীক্ষার সময় তোমাদের কিন্তু আর কোনো প্রবলেম হবে না। প্রত্যেকটা কথা যদি মাথায় রেখে চলো, আমি তো বলবো তোমাদের পরীক্ষার সময় প্রত্যেকটা জিনিস তোমরা
অঙ্ক নামিয়ে আসতে পারবে। শুদ্ধ কথাগুলো তোমাকে একটু মাথায় রেখে চলতে হবে। আর খাতায় পারলে লিখে রাখো। রিভিশনের সময় তোমরা জাস্ট একবার করে শুধু ছকটা এইভাবে দেখে চলে যাবে, যেমন আমি আঁকলাম, তাতে কিন্তু তোমাদের মনে পড়ে যাবে। শুধু যদি ছকটা এইরকম ভাবে তোমরা জাস্ট রাফ করে রাখো, ঠিক আছে না? আর কোথাও খুঁজতে হবে না, ঠিক আছে? তো নেক্সট প্রশ্নে যাব আমরা। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 144 বর্গমিটার, ঘনকটির আয়তন কত হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল ঘনকের আমি ধরে নিলাম ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার, ধরে দিলাম এ মিটার, ঠিক। এবারে পার্শ্বতলের ক্ষেত্র, ঘনকের পার্শ্বতলের সূত্র কি? 4a²। 4a² সমান বলে দিয়েছে 144। তাহলে a² সমান কত হবে? 144/4, 4 3 12, 4 6 24। তাহলে এ কত হচ্ছে তোমার? 6। তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে আমাদের 6 মিটার। আয়তন চেয়েছে, ঘনকের আয়তনের সূত্র কি? ঘনকের আয়তনের সূত্র হচ্ছে a³ মানে হচ্ছে 6 এর হোল কিউব মানে কত হচ্ছে তোমার? 6 × 216। ওকে, এটা হবে আমাদের ঘন মিটার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, ঠিক আছে? খুব সহজ ছিল এটা, এটা বোঝার তেমন কিছু ছিল নেই। যেগুলো বোঝার রয়েছে সেগুলোতে একটু টাইম যাবেই, ওকে, তাই না? নেক্সট দেখো, তাহলে অ্যান্সার হচ্ছে দেখো 216 ঘনমিটার। আচ্ছা, নেক্সট রয়েছে দেখো tan আলফা প্লাস cot আলফা সমান 2 হলে tan টু দা পাওয়ার 25 আলফা cot টু দা পাওয়ার 25 আলফা এর মান কত? দেখো এমন নাম্বার দিয়ে দিচ্ছে মনে হবে যেন কত না কি রয়ে গেছে এখানে, মানে 25 গুণ করব কোনো সংখ্যা বেরোলো, কিছু না। এখানে খুব সহজে আমরা করব, দেখো tan আলফা প্লাস cot আলফা সমান 2 বলে দিচ্ছে। tan আলফা cot আলফাকে লিখতে পারি না 1/tan আলফা, ইয়েস অর নো, সমান 2। বা tan স্কয়ার আলফা প্লাস 1/tan আলফা সমান 2। বা tan স্কয়ার আলফা প্লাস 1 সমান 2 tan আলফা। বুঝতে পারছো আশা করি? tan স্কয়ার আলফা এটাকে নিয়ে চলে আসো -2 tan আলফা প্লাস 1, শুধু ভাঙছি আমি, জাস্ট কিচ্ছু নয়। সেই 8 9 এর যেরকম ভাবে যেরকম x দিয়ে ভাঙা হয় ওই রকম জাস্ট ভাঙছি। x + 1/x যেমন থাকলে যেরকম করা হয়, মানে সমাধান করা হয়, তো সেইটাই আমি করে যাচ্ছি। দেখো এবারে এখানে a² - 2ab + b² চলে এসেছে, মানে tan আলফা -1 এর হোল স্কয়ার সমান 0 হবে। এখান থেকে আসবো tan আলফা -1 সমান 0, অতএব tan আলফা সমান 1। tan আলফা সমান 1। এবারে দেখো এখানে আমি জাস্ট মানটা বসাবো, tan টু দা পাওয়ার 25 আলফা, সরি 25 আলফা প্লাস cot টু দা পাওয়ার 25 আলফা সমান কি লিখবো? এটা মানে কত? 1 টু দা পাওয়ার 25 tan আলফা এর হোল টু দা পাওয়ার 25 মানে tan আলফা এর মান 1। এটা cot টু দা পাওয়ার 25 মানে কি 1/tan, মানে এটাও কত হবে? 1 টু দা পাওয়ার 25। তাহলে দেখো 1 + 1 সমান 2। তাহলে 2 হবে এখানে অ্যান্সার। অপশন সি হবে সঠিক উত্তর। হয়েছে? বুঝতে পেরেছো আশা করি তোমরা। একটু উপরের দিকে তুলে দিই। আচ্ছা, দেখো এটা আমি ইরেজ করে দিলাম। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট প্রশ্ন বলেছে তো ঊর্ধ্বক্রমে সাজানো রয়েছে, ঊর্ধ্বক্রমানুসারে সাজানো রয়েছে এইগুলো, তথ্যের মধ্য হয় 24 হলে x এর মান কত? আচ্ছা, এখানে জাস্ট আমি সংখ্যাগুলো লিখছি। 8 রয়েছে, 9, 12, 17, x + 1, x + 3, 30, 31,
34, 39। ওকে, আচ্ছা এখানে কতগুলো সংখ্যা রয়েছে মধ্যমা বের করতে? 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে আমার যুগ্ম সংখ্যা রয়েছে, ঠিক না? আমার কি সংখ্যা রয়েছে এখানে? যুগ্ম সংখ্যা রয়েছে। অযুগ্ম সংখ্যা থাকলে খুব সহজ, ঠিক আছে না? n+1/2 করে দিলেই আমি তততম পদই হবে এখানে অ্যান্সার। কিন্তু যুগ্ম যেই বলে দিয়েছে তখন কিন্তু এদের মধ্যে কোনো সংখ্যাই কিন্তু এখানে মধ্যমা হবে না, এর মাঝে কোনো না কোনো জায়গায় একটা মধ্যমা রয়েছে, এটা মনে রাখবে। অযুগ্ম সংখ্যা হলে ওই সিরিজের মধ্যেই কিন্তু তোমার সংখ্যাটা থাকবে, মধ্যমাটা থাকবে, ঠিক আছে না? কিন্তু এখানে যেটা অযুগ্ম যদি বলে, যুগ্ম যদি বলে কিন্তু এই সিরিজের মধ্যে কোনো জায়গায় মধ্যমা থাকবে না, এগুলোও হবে না, এর মাঝখানে কোথাও না কোথাও হবে। সেটা কি নিয়ম থাকে দেখো, এইসব তোমাদের অনেক সূত্র পড়ে তোমাকে বলা হবে। দেখো এরকম সূত্র ছিল, n/2 একটা হবে, ওকে, n/2, আর একটা ছিল কি n/2 +1। এবারে এ দুজনের প্লাস করব, 2 দিয়ে ভাগ করব, দিয়ে আমি কি করব, এটাই হবে আমার কি মধ্যমা পেতাম আমি, ঠিক বলছি? ওকে, 2 দিয়ে ভাগ করে যেটা পেতাম সেটা মধ্যমা পেতাম। কিন্তু আমি বলবো যে মুখস্থ করার প্রয়োজন নেই। দেখো তোমাকে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ধরো 1 2 3 4, ঠিক আছে না? 1 2 3 4 যে হবে একই, এইভাবে আসবে, কিন্তু মুখস্থ করার প্রয়োজন নেই। এদের মধ্যে মধ্যমা কোথায় হবে তোমরা নিশ্চয়ই বলতে পারো। এদের মধ্যে মধ্যমা দেখো, চারটা তো রয়েছে, যুগ্ম সংখ্যা রয়েছে, নিশ্চয়ই 2 আর 3 এর মাঝখানে থাকবে কোথাও না কোথাও, ঠিক না? তো 2 আর 3 এর মাঝখানে যেহেতু থাকবে, তখন কিন্তু আমি কি করব, 2 আর 3 কে যোগ করব, 2 দিয়ে ভাগ করব, দিয়ে মাঝখানে যেটা বেরোবে ওটাই হবে সংখ্যা। এখানেও দেখো 10টা রয়েছে, তাই না? তার মানে আমি প্রথম 4, শেষ 4 যদি বাদ দিয়ে দিই, মাঝখানে যে দুটো পড়ে থাকবে, দেখো এই দুটো থেকে এইদিকেও 4টা রয়েছে, এইদিকেও 4টা রয়েছে, এখানেও ছিল একটা, এদিকেও একটা ছিল, তাই মাঝখানে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করেছিলাম, ঠিক আছে না? তো এখানে x+1 আর x+3 এই দুটো সংখ্যা হচ্ছে এটা একটা, এটা একটা। তাহলে এত সূত্র মুখস্থ করার কি আছে? জাস্ট মাঝের দুটো সংখ্যাকে আমি ধরবো, দুদিকে যেন সমান সংখ্যা থাকে, এটা একটু মাথায় রাখতে হবে। এমন কোন দুটোকে ধরবো, যে দুটো দুদিকে কিন্তু দেখো এদিকেও 4টা এদিকেও 4টা রয়েছে। 12টা যদি থাকতো তাহলে কি হতো, এদিকে 5টা থাকতো এদিকে 5টা থাকতো, মাঝখানে দুটোকে আমরা নিতাম। যদি 14টা থাকতো এখানে তাহলে এইদিকে 6টা এইদিকে 6টা, টোটাল 12টা, মাঝখানে দুটো, টোটাল 14টা। ক্লিয়ার হয়েছে? তো দেখো তাহলে আমার মধ্যমা 24 বলে দিয়েছে, তার মানে x+1 প্লাস x+3/2 এটা সমান হচ্ছে 24, কারণ এটাই তো আমি মধ্যমা বের করলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের কি শর্তানুসারে, অ্যাকর্ডিং টু কন্ডিশন। ওকে, দেখো x+x মানে 2x, প্লাস 3 1 4, বা 24 দুয়ে কত হয়ে যাবে, 48, ঠিক না? তাহলে 2x সমান হচ্ছে 48 - 4 মানে হচ্ছে 44। ওকে, তাহলে x সমান কত বেরিয়ে যাচ্ছে আমাদের 22, 44/2 মানে কত বেরোবে আমাদের 22 হবে এখানে সঠিক উত্তর। ওকে, তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ অবধি যারা দেখছো তাদেরকে বলবো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এক্ষুনি একটা লাইক করে দাও। নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আর আমার আরো অনেক অঙ্ক রয়েছে এরপরে, এটা একটা হলো মাল্টিপল চয়েস কমপ্লিট হলো, ধৈর্য ধরে দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। দেখো নেক্সট প্রশ্ন রয়েছে, সুদীপ্তা 5,000 টাকা 8 মাসের জন্য এবং রিমা 7,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে, তাদের লাভ্যাংশের অনুপাত কত? এইগুলো খুব সহজ, জাস্ট কি করে 5,000 টাকা কত মাসের জন্য গুণ করবে 8 মাসের জন্য, 7,000 টাকা গুণ করবে কত মাসের জন্য, 5 মাসের জন্য। ওকে, জাস্ট অনুপাত বের করে ফেলবে, এদিকে 5 এদিকে 5 কাটবে 1, তাহলে এদিকে 8 থাকছে এদিকে 7 থাকছে, তাহলে অ্যান্সার হবে 8:7। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এইগুলো খুব সহজ অংশীদারি কারবারে। নেক্সট নেক্সট দেখো কি বলেছে, যে একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম একটি ড্যাশ চিত্র। এটা অবশ্যই বৃত্তের মধ্যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম থাকবে, মানে কি এটা সমতলিক, ঠিক আছে, একটা সমতলেই তো থাকবে, সমতলিক চিত্র। একটি নিরেট গোলকের
দুগুণ বক্রতলের ক্ষেত্রফল 6 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? যদি গোলকের ব্যাসার্ধ আমি r ধরে নিই, তাহলে বক্রতলের ক্ষেত্রফল গোলকের কি হয়? 4πr²। আচ্ছা, এর সংখ্যামান সমান হবে এর কতর সঙ্গে? দ্বিগুণের সঙ্গে, সেটা পরে লিখছি। আচ্ছা, আয়তন কত গোলকের? 4/3πr³। এবারে এদের সংখ্যামান কখন সমান হবে? যদি আমি বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে 2 গুণ করি এবং আয়তনের সঙ্গে আমি 6 গুণ করি, তখনই কিন্তু এটা দেখো আমি সমান লিখতে পারবো। এটা হচ্ছে আর হচ্ছে তাদের মধ্যে তাদের গোলকের ব্যাসার্ধ, নিরেট গোলক। এবার এইখান থেকে আমি আর এর মান বের করব। ওকে, তাহলে 4×2 8πr² সমান 3×2 6, এটাও 8πr³ কত হবে? r³ হবে। ওকে, তাহলে দেখো 8πr³/8πr² সমান 1 লিখতে পারি। 8π কেটে যাবে, একটা আর কেটে যাবে, তাহলে এখানে r সমান কত পড়ে থাকবে? 1। ওকে, তাহলে 1 হবে অ্যাকচুয়াল আমাদের অ্যান্সার। আর এর মান কত? 1 একক। ঠিক আছে না? তাহলে আর এর মান হবে 1 একক। নেক্সট বলেছে দেখো, এস আর থিটা সম্পর্কে থিটা এর মান ড্যাশ পদ্ধতিতে পরিমাপ করা হয়। এটা অবশ্যই কি হবে? বৃত্তীয় পদ্ধতি হবে, হ্যাঁ কি না? কারণ দেখো তোমরা এস ইকুয়ালস টু আর থিটা মানেটা কি হয়তো অনেকেই জানো না। এটা এস ইকুয়ালস টু আর থিটা হচ্ছে কি এইভাবে হয়। আচ্ছা, এটা একটা জ্যা রয়েছে এই চাপের উপরে। দেখো এইটা যদি আমার থিটা হয়, এটা তো আর হবে, আর এস হচ্ছে আমাদের এই চাপের দৈর্ঘ্য। ঠিক আছে না? এটা হচ্ছে আমাদের এস। তাহলে এস ইকুয়ালস টু আর থিটা। এই সম্পর্ক থেকে আর এর থিটা এবং আর যদি দেওয়া থাকে, ঠিক আছে, মানে কোণ এবং আর যদি দেওয়া থাকে, তাহলে কিন্তু আমি কতটা জায়গা মানে পরিধি জুড়ে রয়েছে, তো সেটা আমরা বের করতে পারবো ওই অ্যাঙ্গেলটা, ওই থিটা যে পজিশনে রয়েছে যেটা। ওকে, তো এটা বৃত্তীয় পদ্ধতিতে পরিমাপ করা হয়। ওকে, নেক্সট প্রশ্ন যাব আমরা। নেক্সট প্রশ্ন কি বলেছে? মধ্যগামিতার মাপক হিসেবে ড্যাশ ব্যবহার করা হয়। এটা কি হবে? মধ্যমা ব্যবহার করা হয়। এগুলো তোমরা জানো। যদি আলফা এ বি এর সঙ্গে সমানুপাতিক হয়, বি 1/c এর সঙ্গে সি ডি এর সঙ্গে এ ও বি এর মধ্যে ভেদ সম্পর্কটি লিখতে বলেছে। আচ্ছা, তাহলে এ সমানুপাতিক বি, তাহলে এখান থেকে লিখতে পারি এ সমান k1b, যেখানে k1 হচ্ছে অশূন্য ধ্রুবক। আচ্ছা, আবার আসবো আমি বি এ এবং ডি এর মধ্যে বলেছে। ঠিক আছে না? তাহলে আমি এটাকে একটু নিচে, আচ্ছা এখানে পরপর করি, দেখছি। বি কার সঙ্গে? 1/c এর সঙ্গে। ঠিক আছে না? তাহলে বি সমান k2/c, k2 নট ইকুয়ালস টু 0। ওকে, সি কার সঙ্গে? ডি এর সঙ্গে সমানুপাতিক, তাহলে আমি সি সমান k3d, k3 নট ইকুয়ালস টু 0 বলেছে। দেখো এ এবং ডি এর মধ্যে সম্পর্ক বের করবো আমি, তাই না? আমি তাহলে এই যেটা পেয়েছি না, এইটাকে আবার লিখব, এ সমান k1b। তাহলে এ এর সঙ্গে ডি করব, তো তাই আমি বি এর মান বসাবো। দেখো বি রয়েছে, বি সমান k2/c, তাহলে k1 ইন্টু k2/c, k1 k2 ইন্টু, আবার নিচে সি রয়েছে, তার মানে সি এর মান কত? k3d, তার মানে এটা নিচে হয়ে যাবে কি আমার, সি এর মান যদি বসাই আমি k3d। ওকে, তাহলে এগুলো সব কি হবে? এ। ঠিক, এবারে দেখো এ সমান বড় একটা কে নিলাম ইন্টু 1/d, সবই অশূন্য ধ্রুবক, তাই ধরি কে সমান k1 k2/k3, এটাও কি হবে? নট ইকুয়ালস টু 0 হবে। তার মানে এখান থেকে আমি লিখতে পারি এ ভ্যারিজ অ্যাজ 1/d। ওকে, মানে এ ডি এর সঙ্গে কি হবে? ব্যস্তানুপাতিক সম্পর্কে চলে আসে। তাহলে ভেদ সম্পর্কটা এখানে লিখতে পারো এ 1/d।
ব্যস্তানুপাতে থাকবে, ঠিক আছে, বা ব্যস্তানুপাতে কথাটাও লিখতে পারো, ভেদ সম্পর্কটি হবে ব্যস্তানুপাতিক। ওকে, যেটা ইচ্ছে। নেক্সট কোশ্চেনে যাব আমরা, সত্য মিথ্যা। তাহলে আমরা 1 2 কমপ্লিট করে দিলাম, এরপর আমরা 3-এর দিকে আসবো। দেখো 6.1/4% হার সুদে 730 টাকার একদিনের সুদ হবে 125 টাকা। এটা কি ঠিক? আচ্ছা দেখে নি ঠিক কি ভুল। তাহলে আর বলে দিয়েছে আমাকে 6.1/4, 6 × 4 = 24, 25/4%, ঠিক। এত টাকার মানে পি বলে দিয়েছে আমাকে 730 টাকা। একদিন টাইম বলে দিয়েছে, একদিন মানে 1/360 বছর। সুদ কত হবে আই বলে দিয়েছে, তাহলে আমি যদি আই বের করে PRT/100 730 ইন্টু আর 25/4 ইন্টু টি 1/360 সরি 365 ইন্টু বাই 100, মানে এটাকে আমি এরকম লিখতে পারি 1/100। ওকে, তাহলে PRT/100 হয়ে গেল। আচ্ছা এবারে কাটাকাটি করব, 2 এ কাটো, 2 2 এ 4, 2 3 এ 6, 2 6 এ 12, 2 5 এ 10, 365 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, 25 4 এ 100, তাহলে 1/8। 1/8 মানে হচ্ছে 0.125। এই টাকাটা অ্যাকচুয়ালি কি হবে, 0.125 হবে একদিনের তার সুদ, ঠিক আছে। কিন্তু এখানে দেওয়া রয়েছে শুধু 125, এখানে যদি পয়েন্ট দেওয়া থাকতো তাহলে এটা অ্যান্সার ঠিক হতো, তাহলে অ্যাকচুয়াল এটা অ্যান্সার হবে মিথ্যা, ঠিক আছে। নেক্সট প্রশ্নে যাব আমরা। নেক্সট প্রশ্ন দিয়েছে দেখো, 4x² - 4x + 1 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে। তাহলে বীজদ্বয় বাস্তব এবং অসমান কোনটা অবাস্তব সমান সেটা নির্ণয় করার জন্য আমাদের কিন্তু কি করতে হয়, নিরূপক বের করতে হয়, তাই না। নিরূপক বের করতে হয় কিরকম, যে স্ট্যান্ডার্ড যে সমীকরণটা হচ্ছে x² + bx + c = 0। আমাদের সমীকরণটা দেওয়া রয়েছে কত, 4x² - 4x + 1 = 0। তাহলে এখানে কি a সমান কত 4, b সমান কত -4, c সমান হচ্ছে ঠিক 1। ওকে, তাহলে নিরূপক কি হয়, নিরূপক বের করলেই কিন্তু আমি পেয়ে যাব আমার কত হবে, ঠিক আছে না, কত বাস্তব হবে না অসমান হবে কি সমান হবে সেটা। নিরূপক হচ্ছে কি b² - 4ac, নিরূপক b² - 4ac যদি হয় তাহলে আমি লিখব b মানে 4, 4 এর হোল স্কয়ার -4 ইন্টু a মানে কত 4, c 1, তাহলে হচ্ছে দেখো 16 - 16 = 0। আচ্ছা বাস্তব তো হচ্ছে, তাহলে নিরূপক 0 হলে তো বাস্তবে, কিন্তু অসমান হবে না, কারণ নিরূপক যদি 0 হয়ে যায় তখন কিন্তু বীজদ্বয় দুটো সমান হয়ে যায়, ঠিক না। তাহলে নিরূপকের উপর কিন্তু এরকম অঙ্ক যদি আসে, তোমাদের প্রথম কাজ হচ্ছে নিরূপক বের করে নিবে, মুখস্থ করে নাও b² - 4ac, প্রথম যে স্ট্যান্ডার্ড সমীকরণ যেটা আছে এর সঙ্গে জাস্ট তোমরা তুলনা করে নিবে, a কোনটা b কোনটা c কোনটা, বসিয়ে দাও, কি বেরোচ্ছে দেখো। আমি তোমাদের এখানেই বলে দিচ্ছি, দেখো নিরূপক 0 বেরোলে কি হবে, বাস্তব এবং সমান হবে। কি বাস্তব সমান হবে, বীজদ্বয়। এবারে নিরূপক যদি আমার <0 বেরোয়, মানে 0 থেকে কম বেরোবে নিরূপক, তখন কিন্তু কাল্পনিক হয়ে যাবে, বাস্তব হবে না, অবাস্তব হয়ে যাবে, তাই না, নেগেটিভ চলে এসছে। এবং অসমান তো হবে, অসমান হবে, অসমান, তাই। আর >0 হলে বাস্তব হবে, অসমান হবে, অসমান। বোঝা গেছে, আশা করি তোমরা তোমাদের বোঝাতে পেরেছি, ঠিক না। বাস্তব হবে এবং অসমান হবে, কিন্তু c0 থাকলে বাস্তব হবে, সমান হবে, একদম ভুলবে না। আর এইভাবে যদি তোমরা 2-3 বার এরকম দেখে নাও। ওকে, নেক্সট প্রশ্নে যাব আমরা। সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র এবং অন্তঃকেন্দ্র একই বিন্দু, সমবাহু ত্রিভুজের, ইয়েস।
তাহলে এইটা কি হলো, মিথ্যা হয়ে যাবে, তাই না? আচ্ছা, এটা অবশ্যই সত্য হবে। নেক্সট, সাইন 12 ডিগ্রি, কস 18 ডিগ্রি, সেক 78 ডিগ্রি, সেক 72 ডিগ্রি এর মান শূন্য হবে। আচ্ছা, সাইন 12 ডিগ্রিকে আমি একটু কুইক করার চেষ্টা করছি। দেখো, এগুলো সহজ জিনিস। সাইন 12 ডিগ্রি মানে কত? সাইন 90 ডিগ্রি মাইনাস আমি করতে পারি 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি, ওকে, ইন্টু কস 18 ডিগ্রিকে কস 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি করতে পারি। বাকিগুলো যেমন আছে থাকুক। সেক 78, কোসেক 72, ওকে। এটা মানে কত? সাইন 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি মানে কত? কস 78 ডিগ্রি ইন্টু কস, এটা সাইন হয়ে যাবে, সাইন, আচ্ছা, কস 78 সেক 78 মানে কত? যে 1 হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে এইটা সাইন 72 বাই কোসেক 72। সাইন, কারণ কস আর সেক কি হয়, 1 বাই সেক হয়ে যাবে, কেটে যাবে। সাইন 72 ডিগ্রি ইন্টু 1 বাই কোসেক, কোসেক মানে কত? 1 বাই সাইন, তাই তো? সাইন 72 ডিগ্রি, ঠিক না? এটাই তো আসছে। হুম, ঠিক আছে, এটাও কেটে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে 1, কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখো 0, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের? মিথ্যা হবে। ঠিক আছে, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, ওকে। গোলক ও চোঙের আয়তনের অনুপাত বের করতে বলেছে। নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তার চোঙ তৈরি করা হলো। আচ্ছা, এখানে একটা জিনিস আমি এখানে একটা জিনিস দেখো, নিরেট গোলকের রেডিয়াস আমি R1 যদি, মানে ব্যাসার্ধ যদি R1 ধরি, তাহলে চোঙের ব্যাসার্ধ কত হবে তো আমি জানি না। চোঙের R2H আলাদা আলাদা হবে সব। এখানে অ্যাকচুয়ালি বলে দেওয়া উচিত ছিল সবই সমান, ঠিক আছে না? R1 R2 H সবই কিন্তু সমান বলে দেওয়া উচিত ছিল, তখনই কিন্তু এই অ্যান্সারটা আসছে। ঠিক আছে না? আমি করে দেখাচ্ছি, দেখো। এটা হচ্ছে তোমার তাহলে গোলককে গলানো হয়েছে মানে আয়তন হবে, তাহলে 4/3 পাই আর ধরে নিলাম, এটাকে আর ধরে নিলাম, আর কিউব। এবার এর চোঙের আয়তনের সূত্র কি, দুটো তো সমান হবে, গলানো তো হয়েছে, এরও আয়তনের সঙ্গে সমান হবে। সেটা হবে কত? আহ চোঙ চোঙ টু টু না, চোঙের হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাই না? পাই আর স্কোয়ার এইচ, ওকে। এবার পাই আর স্কোয়ার এইচ এর দেখো, এইচ আমি যদি না জানি কিভাবে অনুপাত করব? এইচও কিন্তু আর এর সঙ্গে সমান, এটাও কিন্তু বলে দিতে হবে। এইচও কিন্তু আর এর সঙ্গে তখনই হবে। এটা তো 4/3 পাই আর কিউব বেরোবে, অনুপাত এটা হবে দেখো পাই আর কিউব, ঠিক আছে না? তাহলে সমান পাই আর কিউব কেটে যাবে, এখানে 1 পড়ে থাকবে, তাহলে 4/3 অনুপাত 1 সমান 4/3 গুণিতক 3 অনুপাত 1 গুণিতক 3, 3 কেটে যাবে, 4:3 হবে। ঠিক আছে, এটা হবে আমাদের সঠিক উত্তর। তো এটাই অ্যাকচুয়াল অ্যান্সার আসছে, সত্য আমি লিখবো, কিন্তু তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া উচিত ছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাব আমরা। নেক্সট রয়েছে দেখো, তথ্যের সংখ্যাগুরু মান কত হবে। এখানে সংখ্যাগুরু মান আমি বলেছিলাম তোমাদের, সংখ্যাগুরু মান আমি তোমাদের বলেছিলাম, কি বলেছিলাম, যে সংখ্যাগুলো যেগুলো থাকবে তাদের মধ্যে যেটা বেশি সংখ্যক থাকবে ওটা হচ্ছে সংখ্যাগুরু মান। এখানে 4 কটা আছে দেখে নিই আমরা, আর 3, 5, 6 এই কয়েকটা রয়েছে, আর 8 রয়েছে, ঠিক আছে না? তাহলে 4 আমাদের রয়েছে কটা, 1 2 3, তিনটে রয়েছে, 3 রয়েছে একটা, 5 রয়েছে 1,
5 ও 1 6 1 2 3 3 ওকে। 8 রয়েছে কটা? একটা। তাহলে এখানে দেখো দুটো 3 হয়ে গেছে, দুটো 3 হয়েছে, তাহলে 4 6 3, 4 6 3, 4 হচ্ছে 1 2 3। হ্যাঁ, তাহলে দুটো 3 রয়েছে, তাহলে সংখ্যাগুরু মান কি শুধু 6 হবে? 6 হবে না। তাহলে সংখ্যাগুরু মান এখানে দেখো 4ও বেশি রয়েছে, 6ও বেশি রয়েছে, তাহলে এখানে অ্যান্সার হবে কি? কি হবে? মিথ্যা হবে। ঠিক আছে, তাহলে আমি মিথ্যা করব। নেক্সট। আচ্ছা, নেক্সট চলে আসি আমরা। বলছে এবারে আমরা দুয়ের দাগের প্রশ্নে যাব। দুয়ের দাগের প্রশ্ন শুরু করার আগে সবাইকে বলবো, এতক্ষণ যারা দেখছো তাদের বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নতুন হলে, আর চ্যানেলটিকে লাইক করে দিও। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে ভিডিওগুলো। ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো, তোমরা কমেন্ট করে প্লিজ জানাও। আর কোনো কোশ্চেন যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পরের ভিডিওতে কিন্তু সেটা বলে দেওয়ার চেষ্টা করব। তো নেক্সট প্রশ্ন আছে দেখো আমাদের, 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে। বার্ষিক 10% হার চক্রবৃদ্ধি সুদে কত বছরে 10,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে? আচ্ছা, তাহলে আমাকে আর বলে দিয়েছে 10%। ঠিক। আচ্ছা, সময় বলেনি, আমি ধরে দিলাম যে সময় সমান টি বছর, চক্রবৃদ্ধি n বছর ধরে নিলাম। আচ্ছা, কত বছর এত টাকার, তাহলে পি বলে দিয়েছে কত? 10,000 টাকা। সমূল চক্রবৃদ্ধি বলে দিছে এইটা, তার মানে সমূল চক্রবৃদ্ধি কত হবে? 12,100 সমান পি ইন্টু 1+r/100, মানে 10,000 1 প্লাস আর মানে কত? 10/100 হোল টু দা পাওয়ার n। তোমরা জাস্ট লিখে নিবে জিনিসগুলো, অবশ্যই পারবে। শূন্য কি হয়ে যাবে? কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 121/100 1 প্লাস 10/100 হোল টু দা পাওয়ার n। 121/100 মানে কত? 11/100, সরি 11/10 এর হোল স্কোয়ার সমান, এটাও শূন্য কেটে দিলে হবে 11/10 হোল টু দা পাওয়ার n। তাহলে এখানে n হচ্ছে কত? 2 বছর। ওকে, তাহলে n এর মান হচ্ছে কত? আমাদের অ্যান্সার হবে 2 বছর। তোমরা জাস্ট এইটুকু এইভাবেই তোমরা লিখে রাখো, লিখতে পারবে। এখানে সমূল চক্রবৃদ্ধি সমান এটা হয় পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দা পাওয়ার n। এটা হবে কি? সমূল চক্রবৃদ্ধি সমান, শর্তানুসারে লিখতে পারি আমি, বা আমরা জানি বলে লিখবো, দিয়ে সমূল চক্রবৃদ্ধি দেওয়া রয়েছে লিখে দিয়েছি, এদিকে মানগুলো বসিয়ে দিচ্ছি। এখান থেকে আসছে কত? n সমান 2। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো। আচ্ছা, নেক্সট প্রশ্ন রয়েছে তোমাদের, বলছে যে একটি, আচ্ছা এইটা, এটা x is to y বলেছে। আচ্ছা, 3x প্লাস 5y বাই 7x মাইনাস 4y, 7/4 লিখতে পারি আমি, বা কোনাকুনি গুণ করব 4 ইন্টু বা কি করব, 4 3 12x 20y 49x 16y। বুঝতে পেরেছো? তাহলে 12, এটাকে এদিকে নিয়ে এলে কত হবে? 12 মাইনাস 49x হচ্ছে 7 37x মাইনাস 37x, এটা এদিকে এলে মাইনাস 36y, তাই তো? 5 4 20, 7 4 এখানে, 7 4 এটা হবে 28y। আচ্ছা, এটা হবে তোমার 48, এটা এদিকে এলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, মানে মাইনাস মাইনাস 48। আচ্ছা, এটা হবে তোমার 7 4 28 মাইনাস 48y, বা x বাই y মাইনাস 48
বাই -35, মাইনাস কেটে দাও, তাহলে x/y কত হবে, x/y কত হবে, 48:37। তাহলে অ্যান্সার কত হচ্ছে 48:37। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। খুব সহজ, জাস্ট গুণ করে দাও, সেই সমাধানের মতো 8 যেরকম করতে 7 পুরো সেই অঙ্কই দিয়েছে। নেক্সট দিয়েছে দেখো, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এইটা, এই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। দেখো একটা ঘর মানে অ্যাকচুয়ালি ওটা কি হবে, কিউবয়েড হবে, ঠিক আছে না, কিউবয়েড শেপ হবে, কিউবয়েড মানে আয়তঘন শেপ হবে। ধরো এটা আমি ঘরের মধ্যে আমি ফেললাম, ঠিক আছে না। এখানে দেখো সব থেকে লম্বা দৈর্ঘ্য কখন রাখা যাবে, যদি আমি কোনাকুনি রাখি, ঠিক আছে না, কর্ণ বরাবর যদি আমি রাখি তখন কিন্তু একটা ঘরের আহ ওটা কিন্তু অ্যাকচুয়ালি সব থেকে লম্বা দৈর্ঘ্যের আমি জিনিস রাখতে পারবো কোনাকুনি। তার মানে কর্ণের যে সূত্র কি, একটা ঘরের বা তোমার আয়তঘনের কর্ণের সূত্রটা হচ্ছে কি কি, কর্ণ সমান কি হয়, √স্কোয়ার, মানে দৈর্ঘ্য স্কোয়ার মানে 10-এর স্কোয়ার, প্রস্থ স্কোয়ার 8-এর স্কোয়ার, উচ্চতা স্কোয়ার 6-এর স্কোয়ার হবে, √100 প্লাস 200, 200 মানে হচ্ছে 10√2, তাহলে 10√2 দৈর্ঘ্যের সব থেকে বড় দণ্ড রাখা যাবে। ওকে, শুধু কর্ণের দৈর্ঘ্যটা তোমরা মনে রাখবে, কর্ণের দৈর্ঘ্য আবারও বলে দিচ্ছি আমি, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস কি হবে, উচ্চতা স্কোয়ার, সেটাই হবে কর্ণের দৈর্ঘ্য। কে এর মান বলো দ্বিঘাত সমীকরণে, এই দ্বিঘাত সমীকরণে কত হলে কি বলেছে, বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। আচ্ছা, বাস্তব এবং সমান এক্ষুনি আমি বলেছি, দেখো এক্ষুনি দেখো রিপিট হচ্ছে, বাস্তব এবং সংখ্যা সমান কখন হবে, যদি নিরূপক কি হবে, 0 হবে। নিরূপক 0 মানে কত, b² - 4ac, b² - 4ac সমান 0, b² - 4ac, b মানে কত এখানে -10, তাহলে -10 এর হোল স্কোয়ার -4 ইন্টু a কত 1, তাহলে x² এর সহগ 1, c এখানে কে রয়েছে সমান 0, বা তাহলে -4k সমান হচ্ছে মাইনাস, এদিকে 100 হয়ে যাবে, এটা 100, এদিকে 0, এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে কে সমান হচ্ছে আমার কত 25, তাহলে কে এর মান অ্যাকচুয়ালি কত আসছে 25, 25 হচ্ছে, লিখে নিবে এগুলো। নেক্সট নেক্সট প্রশ্ন বলেছে দেখো, বলেছে যে এবিসি পরিকেন্দ্র ও ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, আচ্ছা বিওডি কত, পরিকেন্দ্র মানে হবে অবশ্যই পরিবৃত্ত হবে এর, এ বি সি পরিকেন্দ্র, আচ্ছা বিএসি কত বলে দিয়েছে আমাকে 40°, বিওডি কত হবে, বিওডি, আচ্ছা ওডি আবার বিসি এর মধ্যবিন্দু ডি, এটার মধ্যবিন্দু, মানে এটাকে আমি টানবো, বিওডি এই মানটা কত হবে। দেখো এখানে এইটাকে যদি আমি টেনে দিই না, দেখো এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বড়টা তৈরি হচ্ছে, কেন্দ্রস্থ কোণ কি হয়, বিপরীত পরিধিস্থ কোণের কি হয়, দ্বিগুণ হয়ে যায়, ঠিক না, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কি হয়, দ্বিগুণ, অবশ্যই এটা অবশ্যই তোমরা কি জেনেছো। তো এটা যদি 40 হয়, এটা আমি ও, তাহলে বি ও সি এটা কত হবে, 80° হবে, ইয়েস অর নো, বিওসি 80° করে এর ডবল হয়ে যায়। এবারে ত্রিভুজ বিওসি এর, ত্রিভুজ বিওসি এর বিও সমান ওসি, তার মানে ও বিসি সমান ও সিবি, ইয়েস অর নো,
কারণ এটা সমদ্বিয়, কারণ দেখো এইটা তো একই বৃত্তের ব্যাসার্ধ, সমান হবে। তাহলে সমান হলে মানে কি কোণগুলো সমান হয়ে যাবে। তাহলে এই দুটো কোণের মান কত হবে? তাহলে ও বিসি এই মানটা হবে অ্যাকচুয়ালি 180 ডিগ্রি মাইনাস 80/2, 2 দিয়ে ভাগ হয়ে যাবে, মানে 50 ডিগ্রি হবে। ওকে, এবারে দেখো এটা ডি, তো তাহলে ও বিডি ত্রিভুজ ও বিডি এর এইটা কত হলো জানি না আমি, এইটা কত হলো 50 ডিগ্রি। আচ্ছা, এইটা হচ্ছে 90 ডিগ্রি। বি এর ও ডিবি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কেন? কারণ দেখো এখানে আমরা জানি কি কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর লম্ব কি হয়, ওই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। আমি যদি উল্টোটা ভাবি যে কোনো এর উপর কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর যে সরলরেখা সমদ্বিখণ্ডিত করছে সেটা লম্ব হবে, জাস্ট উল্টোটা। ঠিক আছে, তো তার মানে এটা 90 ডিগ্রি হয়ে যাবে, আর এটা হচ্ছে 50। তার মানে আমি পাবো, কোনটা বের করছি আমরা, কোণ ডিওবি, ডিওবি সমান 180 ডিগ্রি মাইনাস 90, একটা হলো, একটা 50 বেরিয়েছে, 50 বেরিয়েছে তো, 50 দিয়ে 100, তার মানে বেরোবে কত, 180 মাইনাস 140, 40 ডিগ্রি অ্যান্সার হচ্ছে। তাহলে ডিওবি বা এখানে বিওডি চেয়েছে, একই, ডিওবি বা বিওডি এইটাই হচ্ছে কত ডিগ্রি হচ্ছে আমাদের, 40 ডিগ্রি। যারা বুঝতে পারোনি একবার ব্যাক করে দেখে নিও, এই অঙ্কগুলো একটু সমস্যা হবে, কিন্তু বুঝতে না পারলে প্লিজ বলবো তোমাদের, আমি ব্যাক করে একবার করে দেখে নিও কিন্তু, ঠিক আছে না। নেক্সট প্রশ্ন যাব আমি, আর অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, বলেছে 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট নিরেট গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তার আয়তন কত হবে। তার আয়তন কত হবে, যত পরিমাণ গোলকের আয়তনের সঙ্গে সমান হবে, সম্পূর্ণভাবে যতটা পরিমাণ যদি নিমজ্জিত, যদি সম্পূর্ণ বলেছে, যে পরিমাণ আয়তন হবে গোলকে তার সমপরিমাণ আয়তন সে জল অপসারিত করবে। তাহলে গোলকের আয়তনের সূত্র কি, 3.5 আর কিউ, আর কিউ মানে কত এখানে 7, 7 এর হোল কিউ, ঠিক আছে। 4/3 ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, একটা 7 কেটে দাও, এটাই পড়ে থাকবে। এটা হবে তোমার অ্যাকচুয়ালি 7 7 49। আচ্ছা, এটাকে আমি ক্যালকুলেশন করেছিলাম, তোমাদের আমি বলে দিচ্ছি, বাড়াচ্ছি না, সময় নষ্ট করছি না তোমাদের। এটা ক্যালকুলেশন 4-3-1-2 হয়েছিল, ঠিক আছে না। এটা হয়েছিল 4-3-1-2, উপরে গুণ করলে নিচে নিচে কিন্তু আছে কত, 3। এটা বেরিয়েছিল ভাগ করতে 1,4,3,7.33 কি হবে, সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার রয়েছে তাই সেন্টিমিটার কিউব, কারণ আয়তন। ওকে, তাহলে এইটা হবে অ্যাকচুয়াল আয়তন। এই আয়তনের জল সে কি করবে, অপসারিত করবে। ওকে, নেক্সট প্রশ্নে যাব আমরা। নেক্সট প্রশ্ন দিয়েছে দেখো, মান নির্ণয় করতে বলেছে, এর মান নির্ণয় করো। আচ্ছা, sec 49 cosec 41, sec cosec 41। ওকে, যে কোনো একটাকে আমি যদি আমি চেঞ্জ করি, আচ্ছা sec 49 কে লিখবো আমি sec 90 ডিগ্রি মাইনাস 41 ডিগ্রি cosec, এটা রাখো, ঠিক আছে। এবারে কি করব আমি, sec মানে কত হবে, cosec 41 ডিগ্রি, আর এটা cosec 41 ডিগ্রি, অ্যান্সার কত হচ্ছে আমাদের 1। ওকে, তাহলে অ্যান্সার হবে 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো, জাস্ট চেঞ্জ করে নিবে, একই মানে নিয়ে চলে আসবে, 49 আর 41 কে একই মানে নিয়ে চলে আসবে। যে কোনো নিচেরটা করে নিয়ে আসতে পারো, 90 মাইনাস 49 করে, তাহলে এদের যোগফল কত, 90 হচ্ছে না।
আচ্ছা এটা কত, এর অ্যান্সারটা বলো। ইউ আই বলে দিয়েছে। আচ্ছা এখানে যৌগিক গড় নির্ণয় করতে বলেছে, এক্স আই মাইনাস 25/10। এখানে দেখো এ এর মানটা কত হবে 25, এইচ এর মানটা কত হবে 10। এক্স বার মানে যৌগিক গড় সূত্র কি ছিল, সূত্র ছিল তোমাদের যে এ প্লাস এইচ ইন্টু সামেশন এফ আই ইউ আই বাই সামেশন এফ আই। ওকে, তাহলে এ এর মান কত 25, এইচ এর মান 10, উপরে এটা কত আছে 20, নিচে কত রয়েছে 100। 10 10 100, 10 2 20, তাহলে হচ্ছে কত 25 প্লাস 2 27। ঠিক আছে, তাহলে যৌগিক গড় কত হচ্ছে আমাদের 27। ওকে, আশা করি তোমরা এই সূত্রগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, যৌগিক গড়ের সূত্র, এটাকে অ্যাকচুয়ালি ক্রমবিচ্যুতি পদ্ধতি বলা হচ্ছে, আর একটা প্রত্যক্ষ পদ্ধতি ওটা সহজ থাকে। ক্রমবিচ্যুতি পদ্ধতি হলে তোমরা এ এবং এইচ এর মান বের করে নিবে কোথা থেকে, ইউআই থেকে। এক্স আই মাইনাস যেটা থাকবে সেটা এ এর মান, আর এইচ এর মান হচ্ছে নিচেরটা। আর এটা যে মাইনাস না থেকে প্লাস করে দেয় তাহলে তো মাইনাস চলে, স্যার দেখবে এখানে মাইনাস থাকবে। ওকে, আর এটা হবে কত, এইচ নিচেরটা হবে, জাস্ট বসিয়ে দাও। খুব সহজ এগুলো, শুধু এইটুকু তোমাকে একটু মাথায় রাখতে হবে। নেক্সট কত বেরোলো তাহলে আমাদের 27। নেক্সট কোশ্চেন যাব আমি। একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 75 ডিগ্রি, দ্বিতীয় কোণের পরিমাপ π/9, তৃতীয় কোণটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা প্রথম একটি কোণ 75 ডিগ্রি, দ্বিতীয় কোণের π/9। আচ্ছা π/9, পাই রেডিয়ান সমান কত জানি 180 ডিগ্রি, তাহলে π/9 মানে π/9 রেডিয়ান, 180 বাই পাই গুণিত π/9, তাহলে কাটলে কত হবে এখানে 20 ডিগ্রি। ওকে, তাহলে এইটা হয়ে গেল আমাদের 20 ডিগ্রি দ্বিতীয় কোণ। তাদের তৃতীয় কোণ কত বেরোবে, তৃতীয় কোণের মান কত হবে আমাদের 180 মাইনাস 75 প্লাস 20। 180 মাইনাস 95 মানে কত হচ্ছে তোমার 85, 85 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণের ষষ্ঠিক মান পেয়ে গেলাম, আমি একটা পেয়ে গেলাম। এবার বৃত্তীয় মান, তৃতীয় কোণের বৃত্তীয় মান কত হবে, তাহলে 180 ডিগ্রি সমান কি জানো পাই রেডিয়ান, তাহলে 85 ডিগ্রি পাই রেডিয়ান বাই 180 গুণিত 85। 5-এ কেটে দাও, 17 5-এ 85, 5 3-এ 15, 5 6 30, মানে 17 পাই/36। তাহলে এটা হচ্ছে কি আমাদের বৃত্তীয় মান, আর এটা হচ্ছে ষষ্ঠিক মান। হলো 85 ডিগ্রি 17 পাই/36 ডিগ্রি। নেক্সট যাব, না বুঝতে পারলে অবশ্যই তোমরা ব্যাক করে দেখে নিও, আবারও বলে দিচ্ছি আমি। নেক্সট দেখো, √7 প্লাস √2, √7 মাইনাস √2 সমান 49 মাইনাস এক্স স্কোয়ার একটি সমীকরণ হলে এক্স এর মান কত হবে। এটা তো খুব সহজ অঙ্ক দিয়েছে, √7 প্লাস √2, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 7 মাইনাস 2 সমান 49 মাইনাস এক্স স্কোয়ার। কি অঙ্ক দিয়েছে দেখো এগুলো। তাহলে এক্স স্কোয়ার এদিকে রাখবো 49, এটা 5 মাইনাস 5 করে দিব আমি, তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে, 5 বাদ দিলে কত 44 নাকি। 44, তাহলে এক্স সমান কত হবে প্লাস মাইনাস √/42, মানে হচ্ছে প্লাস মাইনাস 2√11। তাহলে এটা হচ্ছে আমার কি এক্স এর মান, এক্স এর মানই চেয়েছে আমাকে। হলো, নেক্সট প্রশ্নে যাব আমরা। দেখো বলেছে এখানে কি, বলেছে দেখো যদি এ ভ্যারিজেস বি সি, বি ভ্যারিজেস সি এ, দেখাও যে সি একটি অশূন্য ধ্রুবক। আচ্ছা এটাকে দেখাতে হবে তাই তো, তাহলে এ বি সি, এটাকে লিখতে পারি আমি এ সমান k1 বি সি, k1 নট ইকুয়ালস টু 0, অশূন্য ধ্রুবক। আবার রয়েছে কি বি সমান
K2 Ca লিখতে পারি, যেখানে K2 অশূন্য ধ্রুবক। এবার এখানে জাস্ট মানটা বসাবো আমি বা দিয়ে, বা A সমান K1 ইন্টু বি এর জায়গায় এটা বসাবো K2Ca ইন্টু সি যেমন আছে থাকবে। তাহলে দেখো এখানে এ তো দুদিকে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, 1 সমান K1 K2 সি স্কোয়ার, বা সি স্কোয়ার সমান কত হবে 1 বাই K1 K2, বা সি সমান কত হবে √1 বাই K1 K2, প্লাস মাইনাস হতে পারে। এবারে দেখো এইটা সমান আমি কে ধরতে পারি, ধরি কে সমান +- 1 বাই K1 K2 ধরে নিব। তাহলে দেখো এবারে কে নট ইকুয়ালস টু 0 সিন্স K1 K2 নট ইকুয়ালস টু 0। K1 K2 তো 0 নয়, তাহলে 1 বাই K1 K2 কি করে 0 হবে, সেটাও তো নট ইকুয়ালস টু 0, তাই সিও একটা কি অশূন্য ধ্রুবক, প্রমাণিত নট ইকুয়ালস টু 0, নট ইকুয়ালস টু 0 প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সটে যাব আমরা, লাস্ট প্রশ্ন, দেখো আজকের শেষ প্রশ্ন। বলছে ও কেন্দ্রীয় বৃত্তে বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করেছে, ও বি 5 সেন্টিমিটার হলে, আচ্ছা এ বি এর দৈর্ঘ্য আমি এঁকে নিই, দিলে খুব ইজি হয়ে যাবে। ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, বাইরে একটা বিন্দু রয়েছে যেটা এ বিন্দু রয়েছে, এর উপরে দিয়ে কি করেছে একটা স্পর্শক টেনেছে। আচ্ছা স্পর্শক একটা টেনে নিই আমি, ঠিক আছে, এইটা একটা স্পর্শক টানা রয়েছে। এবারে আর একটা আমাকে টানতে হবে, যেটা এটা, কারণ এটাও লাগবে, ও এটা লাগছে। ওকে, এইটা ধরো এ বিন্দু, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে ছেদ করেছে, ও বি সমান 5 সেন্টিমিটার, ও বি মানে ও, এটা 5 সেন্টিমিটার, এ ও এটা হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে এইটা কি হবে, এটা 90 ডিগ্রি, এক্ষুনি বললাম আমি, আগের দিন বলেছিলাম স্পর্শক কি করে কেন্দ্র বিন্দুগামী সরলরেখা, তো ওর উপর কি হয় লম্ব হয় 90 ডিগ্রি হয়, তার মানে এইটা কি হয়ে যাবে আমার ভূমি হয়ে যাবে, এটা এদিকেটা লম্ব হয়ে যাবে, এটা অতিভুজ হয়ে যাবে। তার মানে এ বি সমান কি হবে ও এ স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার, হচ্ছে কত √13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, √169 মাইনাস 25 12। ওকে, এটা কি হবে সেন্টিমিটার। তাহলে এ বির দৈর্ঘ্য কত হবে 12 সেন্টিমিটার। বুঝেছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত আমরা কমপ্লিট করে দিলাম। তো এই স্কুলটা আমরা কি করলাম, শেষ করে দিলাম। তো এতক্ষণ অবধি যারা দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাও কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার পরের ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা হচ্ছে, ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।